আলোচনা কে অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আয়োজিত নিয়মিত ফেসবুকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার আব্দুল হামিদ সজল। আজকে 21তম পর্বে আমরা আলোচনায় আছি আমাদের ডক্টর মোহাম্মদ ফজলুল সাহেব এবং আমি ডাক্তার আব্দুল হামিদ সজল। আজকের আলোচনা হবে হোমিওপ্যাথিতে ডিসেন্ট্রি মারো তো সাউন্ড শুনতে পাচ্ছি না কেন, তার ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে। আমাশয় বা ডিসেন্ট্রি খুব সাধারণ এবং সচরাচর দৃষ্ট একটা সমস্যা। বিশেষ করে অনুন্নত যে সমস্ত দেশ আছে সেই অনুন্নত দেশগুলোতে আমাশয় বা ডিসেন্ট্রি এটা খুবই কমন একটা পেটের গোলযোগ। তো আমাশয়ের সংজ্ঞাটা প্রথমে আমাদের জানা উচিত যে আমাশয়টা কি। আমাশয় হচ্ছে যে বারবার মলত্যাগ এবং মলত্যাগের সাথে আম বা মিউকাস, যেটাকে আমরা শ্লেষ্মা বলি, ইন্টেস্টাইন থেকে অতিরিক্ত জলীয় পদার্থ যখন এক্সুডেট হয় এবং সেটা যখন মলের মাধ্যমে বাইরে বের হয়ে আসে তখনই আমরা এটাকে আমাশয় বা ডিসেন্ট্রি বলতে পারি। এটা নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। আমাশয়টা মলের সাথে আম গেলেই কিন্তু আমরা সেটাকে আমাশয় বলি না। আমাশয় অনেক কারণে হতে পারে। আমাশয়কে আমরা প্রধান দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটা অ্যামিবার সংক্রমণ থেকে হয়ে থাকে, আর অ্যামিবার সংক্রমণ থেকে হয়ে থাকে বলে এটাকে বলা হয় অ্যামিবায়োসিস, যেটাকে বাংলায় সাধারণ ভাষাতে বলা হয় সাদা আমাশয় বা সাদা আম। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশা, এটা সেগালোসিস বলা হয়, কারণ সেগালো প্রজাতির একটা পরজীবী থেকে বা প্রোটোজোয়া থেকে এটা তৈরি হয়ে থাকে বলে বা উৎপাদন হয়ে থাকে বলে এটাকে আমরা সেগালোসিস বা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলে থাকি, যেটাকে বাংলাতে আমরা বলি রক্ত আমাশয়। এই সাদা আমাশয় বা অ্যামিবিক ডিসেন্ট্রি আর রক্ত আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই দুইটাই খুব কমন প্রবলেম। আমরা এই দুইটা প্রবলেম নিয়েই আলোচনা করব। তার আগে প্রসঙ্গত আরেকটা বিষয় ছাত্রছাত্রী সহ সকলেরই জেনে রাখা ভালো যে মলের সাথে আম নিঃসরণ হলেই কিন্তু আমরা সেটাকে সবসময় ডিসেন্ট্রি বলবো না, কারণ পেটের বিভিন্ন রোগেও কিন্তু মলের সাথে এই মিউকাস বা যেটাকে আমরা আম বলে থাকি এটা কিন্তু নির্গত হতে পারে। যেমন ইরিটেবল বাউল সিনড্রোম, আপনারা সবাই জানেন এটাকে আইবিএস বলা হয়। আইবিএস এ মলের সাথে আম যেতে পারে। রাউন্ড ওয়ার্ম ইনফেকশন বা কেঁচোকৃমির সংক্রমণজনিত কারণে মলের সাথে মিউকাস নির্গত হতে পারে। নন স্পেসিফিক আলসারেটিভ কোলাইটিস, ইন্টেস্টাইনের আরেকটা ডিজিজ, যেইটাতে মলের সাথে আম যেতে পারে। জিয়ারডিয়াল ডিসেন্ট্রি, এইটাতেও মলের সাথে আম যেতে পারে। মনে রাখতে হবে যে প্রত্যেকটা সাইন এবং সিমটম কিন্তু আলাদা, প্রত্যেকটা ডিজিজের ধরন আলাদা। অনেক জীবাণু কিন্তু ইন্টেস্টাইনে ইনফেকশন তৈরি করে, জার্জেনিয়া ইন্টারোলাইটিকা, ক্লাস্ট্রিডিয়াম ডিফিসিস, ইস্টেরিচিয়া কোলাই, সালমোনেল্লা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, অনেক জীবাণু আছে যে জীবাণুগুলোও কিন্তু আমাশার মতো লক্ষণ তৈরি করতে পারে। কিন্তু আমাশা আমরা কিন্তু সেগুলোকে বলবো না। আমাশয় বলবো আমরা সেটাকেই যেটাতে এই অ্যামিবিক ইনফেকশন জনিত কারণে যে ডিসেন্ট্রিটা হবে এবং ব্যাসিলারি অর্থাৎ সেগালো ভাইরাস জনিত যে জীবাণুগুলোর সংক্রমণ জনিত আমাশয় হবে, এই দুটাকেই মূলত আমরা ডিসেন্ট্রি বলবো। প্রসঙ্গত একটা বিষয় বলে রাখি, আপনারা যখন অনলাইনে কোনো ক্লাস করবেন
আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের যে নিয়মিত ক্লাসগুলো হয় এবং যে বিভিন্ন ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোতে দয়া করে আপনারা কাগজ কলম সাথে নেবেন, কাগজ কলম নিয়ে বসবেন, প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো আপনারা নোট করে নেবেন, যেগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে, সমস্যার সৃষ্টি হবে, মনে হবে যে এটা দুর্বোধ্য মনে হচ্ছে, সেগুলো বিষয়ে আপনারা সরাসরি প্রশ্ন করবেন। প্রথমে আমরা চলে আসি, আমরা তো আগেই আলোচনা করলাম যে ডিসেন্ট্রি বা আমাশয় দুই টাইপের, অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি, অর্থাৎ সাদা আমাশয় এবং রক্ত আমাশয়। আমরা প্রথমে অ্যামিবিক ডিসেন্ট্রি নিয়ে একটু আলোচনা করে ফেলি। অ্যামিবার একটা বিশেষ শ্রেণী আছে, অনেকগুলোর মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যেটাকে বলা হয় এন্টামিবা হিস্টোলাইটিকা। এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এটা মানুষের অন্ত্রে প্রবেশ করার পরে মানুষের ইন্টেস্টাইনের আমাশা সৃষ্টি করে। আর এটার কেবলমাত্র মানুষ আক্রান্ত হয়, আর মানুষ এটার বাহক। অর্থাৎ আক্রান্ত একজন ব্যক্তি যখন যত্রতত্র মল ত্যাগ করেন, এই মল পানির মাধ্যমে কন্টামিনেট হয়ে, সংক্রামিত হয়ে সুস্থ মানুষের শরীরে এই জীবাণুটার সংক্রমণ ঘটায়। এবং যখন সুস্থ একজন ব্যক্তি সংক্রামিত হয় তখন সে আমাশয়ের আক্রান্ত হয়। আর ইন্টেস্টাইন থেকে, অর্থাৎ অন্ত্র থেকে এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এটা কিন্তু লিভার, রক্তের মাধ্যমে, ইন্টেস্টাইন থেকে রক্তের মাধ্যমে মিশ্রিত হয়ে এটা লিভারে, ফুসফুসে অথবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করতে পারে। যদি লিভারে সংক্রমণ সৃষ্টি করে তখন আমরা এটাকে বলি অ্যামিবিক হেপাটাইটিস বা হেপাটিক অ্যামিবায়োসিস। যদি ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করে তখন এটা পালমোনারি অ্যামিবায়োসিস। যদি মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে তাহলে এটা সেরিব্রাল অ্যামিবায়োসিস। এখানে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে আপনাদেরকে বুঝতে হবে যে যদি মস্তিষ্ক আক্রান্ত হয়, অর্থাৎ অ্যামিবার এই প্রোটোজোয়া যদি কোনো মানুষের মস্তিষ্ক সংক্রামিত করে তাহলে কিন্তু সেই মানুষটার মস্তিষ্ক সংক্রান্ত কিছু লক্ষণ প্রকাশ পাবে। প্রথমত এবং প্রসঙ্গত সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি পালমোনারি অ্যামিবায়োসিস হয় তাহলে যে রোগীর কাশি, শ্বাসকষ্ট বা স্নোফিল অত্যাধিক বেড়ে যাওয়া, হুইজিং, স্নিজিং, হাঁচি পড়া, এগুলো থাকবে, কিন্তু হিস্ট্রি থাকবে কিন্তু অ্যামিবায়োসিসের। অর্থাৎ অতীত হিস্ট্রি আপনাকে নিতেই হবে যে ইন্টেস্টাইনে তার সাদা আমাশা হয়েছিল। একটা সাদা আমাশয়ে আক্রান্ত রোগী পরবর্তী সময়ে পালমোনারি অ্যামিবায়োসিসে আক্রান্ত হতে পারে, অথবা হেপাটিক অ্যামিবায়োসিসে আক্রান্ত হতে পারে, অথবা সেরিব্রাল অ্যামিবায়োসিসে আক্রান্ত হতে পারে। তখন তার ক্লিনিক্যাল ফিচার, সাইন, সিমটম কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হিস্ট্রি নিতে হবে যে রোগীটার এর আগে অ্যামিবায়োসিস অর্থাৎ আমাশয় হয়েছিল না হয়নি। এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো। অ্যামিবায়োসিস বা সাদা আমাশয়ের লক্ষণগুলো আমাদের একটু জানা প্রয়োজন। আমি অনেক সময় এমন হয় যে সাদা আমাশয় এবং রক্ত আমাশয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করাটা অনেক সময় ছাত্রছাত্রীদের জন্য কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করব পার্থক্য নির্ণয় করে দেওয়ার। একটা ভালো পার্থক্য আছে, আপনারা পার্থক্যগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। প্রাথমিকভাবে আমি একটু বর্ণনা দিই, তারপর আমাদের ডক্টর ফজলুল হক উনি আলোচনা করবেন ঔষধ নিয়ে এবং সম্ভবত ম্যানেজমেন্ট নিয়ে। উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু আরও জানতে পারবেন। আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবায়োসিস, যেটা সাদা আমাশা বলা হয়, যেটা আমরা এতক্ষণ বললাম, এই সাদা আমাশয়ের লক্ষণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করিনি। সাদা আমাশয়ের লক্ষণ কিন্তু অবশ্যই শুরু হবে প্রথমে ধীরে ধীরে,
অর্থাৎ সাদা আমাশয়ের সূত্রপাত হবে ধীরে ধীরে, রোগটা ধীরে ধীরে সূত্রপাত হবে। প্রথম অবস্থাতে যেটা হবে সেটা হচ্ছে যে রোগী পেটে অস্বস্তি বোধ করবে, পেটে ভার বোধ, পেটে হালকা হালকা ব্যথা, তীব্র ব্যথা নয়, পেটে মৃদু মৃদু ব্যথা অনুভব করবে, পেটে গ্যাস হবে এবং ভার বোধ হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে। তলপেটে যে ব্যথাটা হবে, এই ব্যথাটা আপনি যখন রোগীকে এক্সামিন করবেন, রোগীকে যখন পরীক্ষা করবেন, রোগীর তলপেটে নাভির উপর আপনি যদি চাপ দেন, রোগীর নাভির উপরে চাপ দিলে, রোগীকে শুইয়ে রোগীর নাভির উপরে চাপ দিলে রোগীর পেটের ডান দিকে ব্যথার কথা বলবে। এটা মনে রাখবেন। অ্যামিবিক ডিসেন্ট্রিতে পেটে চাপ দিলে ডান দিকে ব্যথার কথা বলবে। স্বাভাবিকভাবে আমাশয় আছে আর আম নাই তা তো হয় না, সুতরাং মলের সাথে আম যাবে, মলে দুর্গন্ধ থাকবে, আর বমি হবে না কিন্তু বমি বমি ভাব হবে। মনে রাখতে হবে যে বমি বমি ভাব হবে কিন্তু বমি হবে না, প্রায় সময় রোগীর বমি বমি ভাব হবে। আর প্রথম দিকে দৈনিক 3 বার 4 বার পাতলা পায়খানা এবং পায়খানার সাথে আমাশয় আম যাবে, মলের সাথে আম মিশ্রিত থাকবে। ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে 6 বার 7 বার এই অবস্থায় আসবে। আর সেই সাথে কি হবে, অধিকাংশ ক্ষেত্রেই রোগীর সাদা আমাশয়ের সাথে অর্থাৎ অ্যামিবিক ডিসেন্ট্রির সাথে মাজাতে একটা ব্যথা থাকে, মাজায় কন কন করা ব্যথা থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যে লক্ষণগুলো পাইলাম সেই লক্ষণগুলো মনে রাখতে হবে। ধীরে ধীরে রোগের সূত্রপাত হবে, প্রথম দিকে রোগীর পেটে গ্যাস অনুভব হবে, পেটে হালকা ব্যথা করবে, এবং পেটে যদি আমরা চাপ দিই তাহলে পেটের ডান দিকে ব্যথার কথা বলবে, মলের সাথে আম যাবে। যখন রোগী মল ত্যাগ করতে যাবে, পেট মুচড়ে মল ত্যাগের একটা বেগ আসবে, পেট মুচড়ে রোগী মল ত্যাগের দিকে ধাবিত হবে। আর বমি হবে না, সাধারণত বমি হয় না, কিন্তু বমি বমি ভাব হবে। প্রথম দিকে 2 বার 3 বার 4 বার পায়খানা হবে আমযুক্ত, এবং পরবর্তী সময়ে এটা বেড়ে 6 বার 7 বার পর্যন্ত হবে। আর মাজা ব্যথা থাকবে আমের সাথে, এটা মনে রাখতে হবে। সরি, এটা গেল অ্যামিবিক ডিসেন্ট্রি সম্পর্কিত আলোচনা। আমাদের আরো একজন আলোচক আছেন, আমি এই জন্য একটু তাড়াহুড়ার সাথে কথা বলছি, আমরা পার্থক্য নিয়েও আলোচনা করব। এবার আমরা আসি ব্যাসিলারি ডিসেন্ট্রি বা সেগালোসিস বলা হয়। এইটা সেগালা প্রজাতির 4টা জীবাণু আছে, ডিসেন্ট্রি, ফ্লেক্সনার, বয়ডি এবং সানি। এই 4টা প্রজাতির জীবাণু সবচেয়ে বেশি সংক্রমণ সৃষ্টি করে। তার মধ্যে যেটা ফ্লেক্সনার, এই ফ্লেক্সনারই সবচেয়ে বেশি সংক্রমণটা ঘটায়, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে। তাহলে সেগা, সানি, ফ্লেক্সনার, ডিসেন্ট্রি, এই 4টা জীবাণুই সবচেয়ে বেশি সেগালা প্রজাতির। এই 4টা জীবাণুই এই সংক্রমণ ঘটায়, এবং কন্টামিনেশনটা কিন্তু একই রকম, অর্থাৎ পানির মাধ্যমে আর মাছি এক খাবার থেকে আর এক খাবার, আর এক খাবার থেকে আর এক খাবার, এটাকে বহন করতে থাকে। আমরা এটাকে রক্ত আমাশয় বলা হয়। এইটা সাদা আমাশয়ের চাইতে অনেক বেশি তীব্র, অনেক বেশি কঠিন, জটিল, মারাত্মক। এটা লক্ষণগুলো আমরা কি পাই, হঠাৎ এই রক্ত আমাশয়টা খুব তীব্রভাবে শুরু হবে, এটা মনে রাখতে হবে, এটা যেন ভুল না হয়। হঠাৎ তীব্রভাবে শুরু হবে, রোগী ঘন ঘন এবং বারবার মলত্যাগ করবে, দৈনিক অন্তত 10 থেকে 15 বার। রোগী বারবার 24 ঘন্টায় 10 থেকে 15 বার পর্যন্ত মলত্যাগ করার জন্য রোগী যাবে। মলত্যাগ সময় প্রবল কোঁত দিবে, প্রচন্ড কোঁত থাকবে। কোঁত কিন্তু সাদা আমাশয় আছে, অর্থাৎ অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা সেটাতেও আছে, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে যে টেন্সমাস, যে কোঁত, এইটা অনেক বেশি থাকবে। আর পেট ব্যথা, তীব্র পেট ব্যথা হবে।
প্রচন্ড পেট ব্যথা হবে, পেট ব্যথাটা সমস্ত পেটে হবে, পেটের ব্যথাটা হবে মোচড়ানো প্রকৃতির, খামচানো প্রকৃতির, যেন ভেতরে ছিঁড়ে ফেলছে ইন্টেস্টাইন, এই টাইপের ব্যথা হবে। আর মলত্যাগের আগে বেশিরভাগ ক্ষেত্রেই মলত্যাগের আগে পেটে খুব আওয়াজ হবে, যে আওয়াজটা অনেক সময় বাইরে থেকেও শুনতে পাওয়া যায়। আর জ্বর থাকবে, প্রচন্ড পিপাসা, মুখ শুকিয়ে যাওয়া এবং ডিহাইড্রেশনের মতো লক্ষণ থাকবে এই ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়ে। আর কি হবে, রোগী যখন মলত্যাগ করবে, যেহেতু এটা রক্ত আমাশয়, মলের সাথে মলটা হবে মাংস ধোয়া পানির মতো এবং আম মিশ্রিত। সরাসরি তাজা রক্ত যেতেও পারে, নাও পারে, সাধারণত যায় না। যদি যায় তবে আরো অন্য অনেক ডিজিজ আছে, যে ডিজিজগুলোতে এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই, যে সরাসরি রক্ত যাচ্ছে। মলের সাথে আম মিশ্রিত রক্ত এবং যেটা দেখতে অনেকটা মাংস ধোয়া পানির মতো, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ ব্যাসিলারি ডিসেন্ট্রি বা সেগালোসিস। অনেক ছাত্রছাত্রীদের এই কোনটা সাদা আমাশয় অ্যামিবিক ডিসেন্ট্রি আর কোনটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই দুইটার মধ্যে অনেক সময় কনফিউশন হয়ে যায়। প্রথমত কনফিউশন দূর করার জন্য কিছু পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা পার্থক্যগুলো জানবেন, বুঝবেন এবং লিখে রাখবেন। মনে রাখতে হবে যে প্রত্যেকটা ডিজিজ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ডিজিজ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ড্রাগ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। সিমিলারিটি থাকতে পারে, কিছু মিল থাকতে পারে, কিন্তু আলাদা বৈশিষ্ট্য কিছু থাকবেই। সুতরাং হোক আমাশা, সেটা সাদা আমাশা হোক অথবা রক্ত আমাশা হোক, দুটার মধ্যে অবশ্যই বেসিক কিছু পার্থক্য আছেই। সেই পার্থক্যগুলো কি এটা আমরা জেনে নিই একটু। প্রথমত আমরা যখন খাতায় লিখব যে পার্থক্য কি, তখন অ্যামিবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির পার্থক্য, প্রথম পার্থক্য জীবাণুর নাম আপনাদের তো মনে আছে, অ্যান্টামেবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রির জীবাণু। আর ব্যাসিলারি ডিসেন্ট্রির জীবাণু কি, এটাও তো আপনাদের মনে আছে, সেগালো প্রজাতির, সেগা, সনি, ফ্লেক্সনার। জীবাণু একটা নাম, একটা বড় পার্থক্য, সুতরাং এইটা যেন মিস না করি, নাম। দ্বিতীয়ত বয়স। অ্যামিবিক ডিসেন্ট্রি বা সাদা আমাশাতে যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে, কিন্তু শিশুরা কিন্তু কম আক্রান্ত হয়, বয়স্করা বেশি আক্রান্ত হয়। আমি আবার বলছি, যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে সাদা আমাশয়ে অর্থাৎ অ্যামিবিক ডিসেন্ট্রিতে, কিন্তু শিশুরা, বিশেষ করে 8 বছর বয়সের কম বয়সী শিশুরা অপেক্ষাকৃত কম আক্রান্ত হয়। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে শিশু অপেক্ষিত বেশি আক্রান্ত হয়, রক্ত আমাশা শিশুদের বেশি হয়, অল্প বয়সী শিশুদের। আক্রমণের ধরন আমি কিন্তু এর আগেও বলেছি আপনাদেরকে, প্রথম সূত্রপাতে বলেছি, অনসেট যেটাকে বলি আমরা। সূত্রপাতটা কিভাবে হলো দেখেন, আমি বলেছিলাম যে অ্যামিবিক ডিসেন্ট্রি ধীরে ধীরে রোগের সূত্রপাত হয়, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি হঠাৎ, সাডেন অনসেট, হঠাৎ সৃষ্টি হয়। এটা একটা বড় পার্থক্য। তৃতীয়ত জ্বর। অ্যামিবিক ডিসেন্ট্রিতে জ্বর খুব কম হয়, কদাচিৎ জ্বর হয় এবং সাধারণত জ্বর হয় না। অ্যামিবিক ডিসেন্ট্রি বা সাদা আমাশয়ে সচরাচর সাধারণত জ্বর হয় না, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আবার ভিন্ন। ব্যাসিলারি ডিসেন্ট্রিতে জ্বর হয় এবং খুব কম ক্ষেত্র ছাড়া জ্বর হয় না, এরকম ক্ষেত্র খুব কম। না হলেও কিছু জ্বর থাকবে, অল্প মাত্র হলে পারে। চতুর্থ যে পার্থক্য, মলের গন্ধ। মলের গন্ধ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
অ্যামিবিক ডিসেন্ট্রি বা সাদা আমাশয়ে মল খুব দুর্গন্ধযুক্ত হবে এবং দুর্গন্ধটা হবে টক টক স্বাদের গন্ধ এবং ভস্কা পচা বাজে গন্ধ। কিন্তু যেটা রক্ত আমাশয় বা ব্যাসিলারি ডিসেন্ট্রি, এটাতে কিন্তু গন্ধ অপেক্ষাকৃত কম হবে। এই পার্থক্যটাও আশা করি মনে রাখবেন। পঞ্চম, মলের প্রকৃতি কেমন হবে। যদি রোগী অল্প পরিমাণ মল ত্যাগ করে, অল্প পরিমাণ মলে অ্যামিবিক ডিসেন্ট্রিতে আমের ভাগ বেশি, আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আপনারা জানেন যে রক্তের ভাগ বেশি। অর্থাৎ এটাতে অ্যামিবিক ডিসেন্ট্রিতে আম বেশি যাবে, রক্ত থাকবে না বললেই চলে, কদাচিৎ থাকতে পারে। আর এটাতে রক্ত বেশি থাকবে, আম অপেক্ষাকৃত কম থাকবে। এখানে আর একটা পার্থক্য আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য। সেটা হচ্ছে যে যারা প্যাথোলজি জানেন তারা নিশ্চয়ই বুঝবেন এই বিষয়টা। যখন আপনি একটা রোগীকে স্টুল টেস্ট করতে দিবেন প্যাথোলজিতে, তখন স্টুল টেস্টের যে রিয়াকশন, ইউরিনের রিয়াকশন অ্যাসিডিক। আপনার রিপোর্টে দেখবেন যে ইউরিনের সবশন অ্যাসিড, স্টুলের রিয়াকশন আবার অ্যালকালাইন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। রিয়াকশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যামিবিক ডিসেন্ট্রিতে স্টুল রিয়াকশন ঠিকই থাকে, অ্যালকালাইন থাকে, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রি আবার অ্যাসিডিক হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাও আশা করি আপনারা ভুলবেন না। আমাদের দেশে অত্যন্ত বেশি অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি দুটোই খুব বেশি। প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়ার আগে আমার মনে হয় যে আমরা যে পার্থক্যগুলো বললাম আপনারা আশা করি বুঝতে পারবেন। তারপরে অনেক সময় রোগীর মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়ার প্রয়োজন হয়। আমরা সিম্পলি স্টুল REME অর্থাৎ স্টুলের রুটিন এক্সামিনেশন, RE রুটিন এক্সামিনেশন, ME মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, জাস্ট রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এই দুইটা দিলে পারেই রোগীটা অ্যামিবিক ডিসেন্ট্রিতে আক্রান্ত না ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত এইটা আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন। আর অন্য কোনো রোগ সন্দেহ না হলে সাধারণত এর বাইরে আর অন্য কোনো টেস্টের দরকার পড়ে না। টেস্ট দেওয়া মানে রোগীর উপর বোঝা বাড়িয়ে দেওয়া, অর্থের চাপ দিয়ে দেওয়া। আপনি যদি বুঝতে পারেন লক্ষণ সিমটোমেটিক্যালি হোমিওপ্যাথিক ওষুধ দিলে ভালো হবে, যেটা আমাদের স্যার পরবর্তী সময় আলোচনা করবেন। প্রতিরোধ করতে গেলে আমাদেরকে সচেতন হইতে হবে, যত্র করতে হবে না, এটা প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাত খুব ভালো মতো ধুতে হবে, অর্থাৎ প্রত্যেকবার মল ত্যাগ করে আসার পরে আমাদেরকে খুব যত্ন সহকারে হাত ধুতে হবে এবং সাধারণ যে বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো, সেই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সাধারণভাবে জনসচেতনতা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে ছোট 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 অসুখগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা গ্রাম অঞ্চলে কি দেখি, গ্রাম অঞ্চলে এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য কথা। গ্রাম অঞ্চলে যেটা দেখি যে ছোট একটা বাচ্চা কাঁদছে, কাঁদতে কাঁদতে পায়খানা করছে, ওর মা তরকারি কাটছে, তরকারি কাটতে কাটতেই ওই হাত দিয়েই একটা ন্যাকড়া নিয়ে ওর ওই মলটা পরিষ্কার করে দিল, মলটা পরিষ্কার করে দিয়ে আবার কাটা শুরু করলো, সবজি কাটা শুরু করলো। এই যে সংক্রমণের ধরন, এই গ্রামের এই মহিলাটা বোঝে না যে সে তরকারি সবজি কাটছে, সবজি কাটা সে একটা হাঁড়ির মধ্যে রাখছে, আর তার মধ্যেই তার বাচ্চা মলত্যাগ করেছে, আঁচল দিয়ে মলটা মুছে দিয়ে আবার সবজি কাটা শুরু করলো। এটা তার পরিবারের জন্য সংক্রমণ সৃষ্টি করতে পারে। এইটা যদি সচেতনতা আমরা তৈরি করতে না পারি তাহলে তো সমস্যা। তো আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন। আমাদের ঔষধ সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সাহেব, উনি বিস্তারিত আলোচনা করবেন এবং আমার মনে হয় যে আলোচনা আজকে ফলপ্রসূ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদের সাথে আছি সব সময়ের জন্য এবং থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আপনি বলুন স্যার।
ডাক্তার ফজলুল হক, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দূরের এবং কাছের, দেশের ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। ডাক্তার রাতুল অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার এখানে বলার তেমন কিছু নেই, তবে তার বক্তব্যের সাথে কিছু যোগ করে আমি আপনাদের জ্ঞানের ভান্ডারকে আরেকটু শ্রীবৃদ্ধি পরিবৃদ্ধি করে দিতে চাই। সেটা হচ্ছে এই আমাদের বক্তব্যের শুরুতেই রাতুল মাহমুদ অবশ্য বলেছিল যে সে ওষুধ নিয়ে আলোচনা করবে। আমি বিস্তারিতভাবে রোগের বিবরণ নিয়ে আলোচনা করব, সেভাবেই বোধহয় আমার মনে হয় যে রাতুল প্রস্তুত ছিল। আমিও সেইভাবেই প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের বিওএইচ এর সভাপতি তিনি যে সিদ্ধান্ত দিলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কথা বলছি এখন। যাই হোক, তিনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি আরেকটু যোগ করে দিচ্ছি আপনাদের যে আমাশয় হলো অন্ত্র বা ক্ষুদ্রান্তের ইন্টেস্টাইনের মধ্যকার সংক্রমণ, যার কারণে রক্তাক্ত ডায়রিয়া হয়ে থাকে। এটি প্যারাসাইটস বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, এর উপর ভিত্তি করে বাস করে এবং হোস্টেজের কাছ থেকে খাদ্য গ্রহণ করে। প্যারাসাইটটা 3 ধরনের হয়: প্রোটোজোয়া, হেলমিনথিস এবং ইক্টোপ্যারাসাইটাইস। রোগীর বারবার পাতলা পায়খানা হতে থাকা, মলের সঙ্গে মিউকাস, শ্লেষ্মা ঝিল্লি, আম বেশি থাকে, মাঝে মাঝে অল্প পরিমাণে রক্ত বা মিউকাস পুজযুক্ত তরল মল ত্যাগ এবং সেই সাথে পেট ব্যথা, পোদ দেওয়া অর্থাৎ মল ত্যাগের সময় জোরে বা চাপ দেওয়া, এই লক্ষণ সমূহ রক্ত আমাশয় বা সিগেলোসিস হলে দেখা দেয়। তবে আক্রমণের মাত্রা এবং রোগের সংক্রমণ বিভিন্ন ধরনের হতে পারে। আমি রাতুল মাহমুদের সাথে এইটুকু যোগ দিলাম এবং স্পষ্ট করার চেষ্টা করলাম। এখন আমাদের জানতে হবে যে আমাশা রোগের কারণটা কি। আমাশা রোগের কারণ সম্পর্কে তিনি কিছু বলেছেন, আমি আরেকটু যোগ দিয়ে বলি। মানুষের অন্ত্রে জীবাণু সংক্রমণের কারণে আমাশা হয়ে থাকে। জীবাণুবাহী মাছি যদি খাবার দাবারে বসে, তাহলে এই রোগটা ছড়াতে পারে, হতে পারে। দূষিত পানি পান করার কারণে হতে পারে। আগে মানুষ পুকুরে গোসল করত, পুকুরের পানি দিয়ে থালা বাসন মাজত, খোলা কুয়ার পানি ব্যবহার করত, বিল বা হাওড়ে খোলা কূপ খনন করে সেখানকার পানি পান ও ব্যবহার করার কারণে আমাশা হতো। যারা প্রায়শই হোটেলের ভাজা পোড়া তেলের রান্না খান, তাদের আমাশা হওয়ার সমূহ সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, স্কুল কলেজের ক্যাম্পাসে, রাস্তার পাশে ফুচকা, ঝালমুড়ি খাওয়া, ভুনা খিচুড়ি খাওয়া, এসবের কারণে আমাশা হতে পারে। রাস্তার পাশে ফেরি করে বিক্রি করা চা বিস্কিট খাওয়া, রমজান মাসে কিংবা পূজার সময় মেলায় খোলামেলা আকাশের নিচে বেচা এই কদমা, জিলাপি, মিষ্টি মন্ডা, খইয়ের সাথে মিষ্টি, তেলে ভাজা পেঁয়াজু ইত্যাদির কারণে আমাশা হতে পারে। রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চ, স্টিমার, নদীর পানিতে রান্না করা খাবার, বিশেষ করে ইলিশ মাছ খাওয়া, এ কারণে আমাশা রোগের
প্রাদুর্ভাব হতে পারে, আমাশা হতে পারে। এই যে আমাশার লক্ষণটা কি থাকে, লক্ষণ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, কোনো কোনো ক্ষেত্রে রোগের সংক্রমণ বা আক্রমণ কম হতে পারে। এই অবস্থায় রোগীর কয়েকদিন 3-4 বার পাতলা পায়খানা বা মলত্যাগ হতে পারে, পেটে সামান্য ব্যথা হতে পারে, নাও পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে রোগের সংক্রমণ অনেক বেশি হয়, তখন রোগীকে বারবার একাধিকবার দিনের মধ্যে 5-6 বার মলত্যাগ করা লাগতে পারে। মলের সঙ্গে রক্ত, আমরক্ত বা পুজের ন্যায় শ্লেষ্মা মিশ্রিত মল জলীয় থাকে। অনেক সময় মলের পরিমাণ থাকেই না, শুধু সাদা বিজলি পুজের ন্যায় পদার্থ বের হয়। এ সময় পেটে, বিশেষ করে তল পেটের বাম দিকে তীব্র ব্যথা হয়। রোগীকে বারবার কোদ দিতে হয়। এক টুকরা সাদা বিজলি আঠালো মল নয়, মলের মতো যদি শ্লেষ্মা বের হলে রোগী মহা শান্তি পায়। রোগীর শরীরে জ্বর থাকতে পারে। যদি রক্ত আমাশা হয়, তাহলে রক্ত আমাশার পূর্ব লক্ষণ হচ্ছে রোগীর শরীরে জ্বর আসতে পারে, জ্বর জ্বর ভাব হইতে পারে। নাড়ির স্পন্দনটা দ্রুত এবং মৃদু হয়। দুর্বলতা দেখা দেয়, কখনো কখনো মলদার রেকটাম বের হয়ে যায়। পানি শূন্যতা, ডিহাইড্রেশন হতে পারে। প্রকারভেদের কথা উনি 2 রকমের বলেছেন। আমরা সাধারণত এবং অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুগণ এই ডিসেন্ট্রিকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ক্যাটারাল ডিসেন্ট্রি, একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট অর ব্যাসিলারি ডিসেন্ট্রি। এই 3টা ভাগের 2টা সম্পর্কে উনি বিস্তারিত বলেছেন, আমি সেদিকে যাব না। বেশিরভাগ মানুষ সাধারণত 2 ধরনের আমাশাকেই সংজ্ঞায়িত করে থাকে, যেমন অ্যামিবিক আমাশয় এবং ব্যাসিলারি আমাশয়, যাকে ম্যালিগন্যান্ট আমাশয় হিসাবেও অ্যালোপ্যাথি ডাক্তাররা সংজ্ঞায়িত করে থাকেন। কারণ এই আমাশয় অনেক সময় মানুষের মৃত্যু হতে পারে। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেওয়া হয়, তাহলে মৃত্যু হতে পারে। এখন এই যে ব্যাসিলারি ডিসেন্টারি অথবা এর অন্য নাম সিগোলোসিস, এটাই আমাদের কাছে বেশি ভয়ের কারণ এবং মারাত্মক, যেটা আমরা বলেছি। এখন আমাশা হলে আমাদের করণীয় কি? আমাশা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? আমাশা সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে এ সময় শরীরের পানি শূন্যতা রোধের জন্য স্যালাইন খাওয়া যেতে পারে। 7 দিনের বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সিগোলোসিস আক্রান্ত রোগীকে অবশ্যই চিকিৎসার দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোগীকে বিশ্রামে রাখতে হবে। মলমূত্র ত্যাগের জন্য বেড প্যান বা ইউরিনাল ব্যবহার করা উচিত হবে, কারণ এগুলি কন্টিজিয়াস, একটার সাথে আরেকজনের হতে পারে। মলত্যাগের পরে হাত খুব ভালো করে বিশুদ্ধ পানি বা হ্যান্ড ওয়াশ কিংবা সাবান দিয়ে ভালো করে ধুতে হবে, এর কোনো বিকল্প নাই। খাবার গ্রহণের পূর্বেও হাতে পানি ও হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। ছোটদের ক্ষেত্রে হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। ব্যবহৃত একজনের পোশাক, তোয়ালে, বেডিং আইটেম ইত্যাদি গরম পানি বা সাবান, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। ফুটানো পানি ঠান্ডা করে খেতে হবে। খাওয়ার স্যালাইন, ডাবের পানি, নরম ভাত, মাছ ইত্যাদি খাওয়ানো যেতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে অথবা খুব বেশি দুর্বল হয়ে গেলে হোমিওপ্যাথি ডাক্তার যদি মনে করেন যে তিনি এই অবস্থায় তাকে আরোগ্য করতে পারবেন না, তাহলে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেবেন। রোগীর প্রস্রাব
অন্যান্য দিনের মতো স্বাভাবিক হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীর প্রস্রাব কমে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বা আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রোগী পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কারোর জন্য খাবার প্রস্তুত করা হতে বিরত থাকতে হবে। এমনকি সুস্থ হওয়ার পরে 48 ঘন্টা পর্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া যাবে কিনা চিন্তা করে দেখতে হবে। পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকা উচিত হবে। এটা হচ্ছে আমাশা হয়ে গেলে আমাদের করণীয়। আমাশায় প্রতিরোধ কিভাবে করা যায়? প্রতিরোধ যেটা করণীয় সেটাই অনেকাংশে প্রতিরোধ। যেমন মলত্যাগের পরে বিশুদ্ধ পানি, হ্যান্ড ওয়াশ, পানি সাবান দিয়ে হাত পা ধোয়া, খাবার গ্রহণের পূর্বে হ্যান্ড ওয়াশ, হাত পা ভালো করে হাত ধোয়া, খাবার তৈরি ও পরিবেশনের পূর্বে পানি দিয়ে ভালো করে প্লেট কিংবা যেখানে তরকারি দিচ্ছে সে জায়গাটা পরিষ্কার করা, সেই বাটি কিংবা প্লেট সেটা পরিশুদ্ধ করা, এবং সবজি বা ফল যেটা খোসা ছাড়ানো যায় না সেইটা খাওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। বাজার থেকে কিনে এনে ভালোভাবে পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে ভালো করে ধুয়ে বা ফুটানো পানি দিয়ে ধুয়ে খেতে হবে। ট্যাপের পানির পরিবর্তে ফুটানো বিশুদ্ধ পানি অথবা টিউবওয়েলের পানি খেতে হবে। লক্ষ্য রাখতে হবে সেই টিউবওয়েলটি আর্সেনিক মুক্ত কিনা। এসবই আমাদের পরীক্ষার বিষয়ে আমাদের ডাক্তার রাতুল মাহমুদ বলেছেন যে আমরা যখন হোমিওপ্যাথি ডাক্তার ছিলাম না বা যারা ডাক্তার নয় তারা প্রত্যেকেই আমাশা হলে কারণ যাই হোক প্রতিকার নেওয়া ব্যবস্থা হোক বা না হোক, ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট থাক বা না থাক, দৌড়ায় তারা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে যায়। অ্যালোপ্যাথি ডাক্তার সাহেবরা তাদের পদ্ধতি অনুসারে ব্যবস্থা নিয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অ্যামিবিক ডিসেন্ট্রিতে মেট্রোনিডাজল অর্থাৎ ফ্লাজিল ট্যাবলেট যেটা বলে বা ক্যাপসুল যেটা বলে, টিনিডাজল, টিনিডাম্যাক্স, এই জাতীয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ বিভিন্ন নামে ডাক্তারগণ দিয়ে থাকে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের ওষুধ কি? আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা, আমরা যদি রেফাটরি পর্যালোচনা করি তাহলে আমরা একগুচ্ছ ওষুধ আমরা পাবো। আমরা অ্যাকোনাইট, মাক্সল, মার্কর, ইপিকার, ক্যাপসিকাম, কলসিকাম, কলোসিন্তো, অ্যালোজ, নাক্সভোম, সালফার, থুজা, লাইকোপোডিয়াম ইত্যাদি অসংখ্য ওষুধের নাম বলা যেতে পারে। আমরা এগুলি একটা গুচ্ছ পাই, রেফাটরিতে গেলে আমরা পাবো। কিন্তু আমরা তো চিকিৎসা করি রোগের নয়। ট্রিট দ্য পেশেন্ট, নট টু দ্য ডিজিজেস। সুতরাং আমাদেরকে প্রথম রোগের কারণ খুঁজে বের করতে হবে। রোগী যদি বলে যে সে হোটেলে খায়, মেসে থাকে, একটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ। হোটেলে যদি সে 3 বেলা ভাত খায় আর হোটেলে যে সালাদ দেয়, যে প্লেটে তার খাবার দিয়েছে সেই প্লেট 100টা প্লেট একসাথে করে সাবান দিয়ে ধুয়ে
সাবানের গামলার মধ্যে, সাবানের বলের মধ্যে প্লেটগুলি রাখছে, সেখানে সাবানের ফেনা, প্লেট ভালো করে তারা ধুচ্ছে কি ধুচ্ছে না সেটা আমি জানছি না বা আপনি জানছেন না। সেই প্লেটের মধ্যে ভাত, সেই বাটিতে ভাত দিচ্ছে, আপনি খাচ্ছেন। সুতরাং রোগী যদি বলে যে আমি হোটেলে ভাত খেয়েছি, হোটেলে ভাত সাধারণত খাই, আমি মেসে থাকি, তাহলে প্রথম পরামর্শ হচ্ছে আপনি যখন হোটেলে খাবেন নিজের হাতে আপনি প্লেট এবং তরকারির বাটি ধুয়ে নিয়ে খাবেন। যে হোটেলে আপনি খান সেই হোটেলের পানি, আপনি যেটা খাচ্ছেন, আপনাকে যা দিচ্ছে সেই পানি বিশুদ্ধ কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে, অথবা আপনি বিশুদ্ধ পানি কিনে খাবেন। এটা হবে তার একটা পরামর্শ। এখন ইউনিভার্সিটির কোনো মেয়ে যদি ডিসেন্ট্রি রোগী হিসাবে আসে, তার কাছে আপনার জিজ্ঞেস করতে হবে যে আপনি ফুচকা খেয়েছেন কিনা, কলা ভবনের সামনে দাঁড়িয়ে বা টিএসসির সামনে দাঁড়িয়ে বা জাদুঘরের সামনে দাঁড়িয়ে, বা যে ইউনিভার্সিটি বা যে কলেজ আপনি পড়েন, যে স্কুলে আপনি পড়েন, সেখানে ফুচকা খেয়েছেন কিনা। যদি কোনো রিক্সাওয়ালা ভাই আসে, তার কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনি রাস্তায় যে ফুটপাতে যে চা বিস্কিট বিক্রি করে, এটা ডেলি কয় কাপ খেয়েছেন বা ডেলি খান কিনা। আপনি যে পানি খেয়েছেন সেই পানি কোথাকার পানি খেয়েছেন, এসব তথ্য আপনাকে জেনে নিতে হবে। জেনে নিয়ে তারপরে আপনি রোগীর অন্যান্য লক্ষণ নিয়ে আপনি তাকে টোটালিটি অফ দ্য সিমটম বেস একটি ওষুধ আপনি দিতে পারেন। এবং যদি আপনি টোটালিটি বেস ওষুধ না দেন, তাহলে রোগী সারবে না, রোগী আরোগ্য হবে না, হোমিওপ্যাথির সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে না। যেমন আমরা আমাশার রোগী আসলেই প্রথমে ধরাবাঁধা নিয়মে আমরা একটা ওষুধ দিয়ে থাকি, সেটা হচ্ছে মার্কসল অথবা মার্কর। এই যে মার্কারি থেকে মহাত্মা হানিম্যান যে ওষুধটি তৈরি করেছেন, এই একটি ওষুধই যদি তিনি তৈরি করতেন 106টা না করে, তাহলেও তিনি জগৎ বিখ্যাত হয়ে থাকতেন। সুতরাং আমরা যদি জানি এবং বুঝি মার্কসলের লক্ষণ আছে কিনা, যদি লক্ষণ থেকে আমরা ওষুধটা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ রোগী আরোগ্য হয়ে যাবে। এই যে মার্কসল বা মার্কর, মার্কুরিয়াস, করোসিভ, এটার যদি আপনি জানেন যে এই ওষুধটি মিউকাস মেমব্রেনের উপরে বিষক্রিয়া প্রকাশ করিয়া তথায় এক প্রকার একটা বিষক্রিয়া উৎপন্ন করে, যেটা এই মার্করের মাধ্যমে তা আবার রোগীকে আরোগ্য করে। এটা আপনি যদি জানেন তাহলে দেখবেন, আমরা যদি বিস্তারিত আলোচনায় যাই, যদি সংক্ষেপে আলোচনা করি, বিস্তারিত একটি ওষুধের আলোচনা করলে অনেক সময় দরকার, আমরা সেই ক্ষেত্রে আলোচনায় না গিয়ে আপনি দেখবেন যে মার্কসলের মল হবে সবুজ বর্ণের, ফেনাযুক্ত বা আমযুক্ত অথবা রক্তযুক্ত। মল ত্যাগের পূর্বে বমনিচ্ছা, মল ত্যাগের পরে কুণ্ঠন এবং অবিরত কুণ্ঠন, মলদ্বার ঝুলে পড়তে পারে, প্রবল পিপাসা থাকবে, মুখে দুর্গন্ধ থাকবে, জিহ্বায় দাঁতের দাগ থাকবে, নিদ্রাকালে মুখ হইতে লালা নিঃসরণের ইতিহাস থাকবে। যদি এইগুলি থাকে, তাহলে আপনি রোগীকে মার্কসল দিলেন। মার্কসলের রোগী যদি বাথরুমে যায়, তাহলে সে সহজে বের হতে চায় না,
তার ভাবনা এই একটু পরে আর একটু মল বের হবে, আর একটু আম বের হবে, সেই জন্য সে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে অ্যালোস্যাক্রোটিনার রোগী পায়খানার বেগ আসলে, চাপ আসলে সে আদৌ সহ্য করতে পারে না, মোটেও সহ্য করতে পারবে না। যদি মাকসলের রোগী ভিতরে গিয়ে থাকে আর অ্যালোস্যাক্রোটিনার যদি চাপ আসে, সে যদি দরজায় নক করে, সহজে দরজা না খোলে, তাহলে এর কাপড় নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাকে এটি বিবেচনা করতে হবে যে মাকসলের রোগীর কুণ্ঠন বেশি, জিহ্বা মোটা, দাঁতের দাগ, সে পায়খানায় গিয়ে বসে থাকতে চায়, বের হয়ে আসতে চায় না, তাহলেই তো কেবল আপনি মাকসল দেবেন। রোগী আসলেই যদি মাকসল দেন, তাতে কোনো কাজ হবে না। আপনি যদি দেখেন যে মলে রক্ত মিশ্রিত, তাহলে আমি অ্যাকোনাইট, অ্যালো, আর্নিকা, আর্সেনিক, অ্যালবাম, ক্যান্থারিস, কার্বোভেট, চাইনা, কলসিকাম, কলসিন্তো, হিপার, অ্যাসিড নাইট্রিক, নাক্স মস্টেকা, সালফার, এসব বিবেচনা করতে পারি। এসব ওষুধের তালিকা আমি রেফার্টরি থেকে পাবো, কিন্তু লক্ষণ ভিত্তিক আমি ওষুধ দেব। আমি যদি দেখি রক্ত বা সবুজ বর্ণের শ্লেষ্মা, দুর্গন্ধ থাকে না, কিন্তু রোগী দারুণ দুর্বল, এই একদিন মাত্র আমসা হয়েছে, 5 বার বা 6 বার মাত্র বাথরুমে গিয়েছে, তাতে রোগী এত দুর্বল হয়ে গেছে যে রোগী উঠতে পারছে না, রোগীকে ধরা লাগছে, সে বলছে আমি উঠা চলাফেরা করতে পারছি না। এত দ্রুত তার দুর্বল হওয়ার কথা ছিল না। যখন আমি রোগীকে দেখছি যে সে অতি দ্রুত দুর্বল হয়ে গেছে, তখন আমি আর্সেনিক অ্যালবামের কথা ভাববো। আর্সেনিক অ্যালবাম আমাকে সেদিকেই ধাবিত করে যে রোগী অনেক দুর্বল হয়ে গিয়েছে, রোগী এখন চলাফেরাই করতে পারছে না, উঠতে বসতে পারছে না, অথচ মাত্র 2 থেকে 5 বার পায়খানায় গিয়েছে, তাতেই এত দুর্বল হয়ে গিয়েছে। এই যে তাতেই এত দুর্বল, এই ভাব যখন আপনার কাছে আসবে, তখনই হবে আর্সেনিক অ্যালবাম। শীতকালের শুষ্ক বাতাস, বাংলাদেশে উত্তরে শুষ্ক বাতাস, ঠান্ডা লেগেছে, বর্ষাকালে বর্ষার জলে ভিজে, বা আপনি টেনিস খেলে এসেছেন, ফুটবল খেলে এসেছেন, ব্যাডমিন্টন খেলে এসেছেন, আপনার গা ঘামে ভিজে গিয়েছে, বাসায় এসেই কাপড় চোপড় খুলে ফ্যানের নিচে বসলেন, অথবা এসির মধ্যে চলে গেলেন। এই যে আপনার ঠান্ডা গরমের কারণে রোগের আক্রমণ হলো, এই যে অকস্মাৎ, আকস্মিক, সাডেন এন্ড ভায়োলেন্ট এই যে প্রকাশ হলো, যদি দেখেন প্রবল পিপাসা এবং সামান্য জ্বরের ভাব বা জ্বর ভাব, তাহলে আপনি দেবেন অ্যাকোনাইট। যদি জ্বরের ভাব না থাকে, তাহলে আপনি দেবেন ডালকামারা। গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, এটা চিন্তা করে আপনি ডালকামারা দেবেন। যদি আপনি দেখেন, রোগীকে জিজ্ঞাসা করেন আপনার মলমূত্রের অবস্থা কি, রোগী যদি বলে ভাই এমন দুর্গন্ধ যে নিজে বাথরুমে টিকতে পারছি না, বাসা বাড়ির কেউ বলল কি বলল না সেটা না শুনে রোগী বলল যে আমার দুর্গন্ধ, মল মূত্র ঘর্ম দারুণ দুর্গন্ধযুক্ত,
আমি সর্বদা তন্দ্রাচ্ছন্ন, আমি বাসে গেলে ঝিমাই, আমি চেয়ারে বসে ঝিমাই, আমি অফিসে গেলে ঝিমাই। আমার জিহ্বাটা দেখলেন, জিহ্বাটা দিকে দেখলেন মধ্যভাগ লেপাকৃত, ধারগুলি উজ্জ্বল লাল বর্ণ। মল শুধু রক্ত, মল ত্যাগের পরেও কুণ্ঠন থাকতে পারে, দারুণ দুর্বলতা, তৃষ্ণাহীন। এই যে শরৎকালীন আমাশায় বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে আপনি ব্যাপটিসিয়ার কথা ভাবতে পারেন। রক্ত আমাশার ক্ষেত্রে জ্বরের সম্ভাবনা থাকে, জ্বর জ্বর ভাব লাগে, জ্বর জ্বর ভাব কিন্তু জ্বর আসে নাই, অথবা জ্বর এসেছে, জ্বরের সাথে মাথা ব্যথা, পেট ব্যথা, অন্য কোনো ব্যথা থাকলে জ্বর আসার আগে যদি আপনি অ্যাকোনাইট দিতে পারতেন তাহলে এক ডোজে কাজ হতো। জ্বর এসে গেছে, মাথা ব্যথা, গা ব্যথা, শরীর ব্যথা, পা ব্যথা, যখন জ্বরের সাথে ব্যথা তখন আপনি আরেকটু আগিয়ে জিজ্ঞেস করবেন যে রোগী কি চুপচাপ পড়ে থাকতে চায়, গায়ে কি কোনো কাঁথা দিতে চায়, মল আমরক্ত মিশ্রিত সবুজ বর্ণ কিনা, মল ত্যাগকালে কুণ্ঠন কিনা, চোখ মুখ রক্তবর্ণ কিনা। এইগুলি যদি জিজ্ঞাসা করেন এবং আপনি যদি পর্যবেক্ষণ করেন, উপলব্ধি করেন, করে যদি দেখেন যে রোগী চুপচাপ করে থাকতে চায় কিন্তু পারে না, সে বিছানায় শুয়েছে, ক্ষণে ক্ষণে চমকে ওঠে, তাহলে ওষুধ হবে বেলেডোনা। যদি দেখেন রাতে বৃদ্ধি মলদ্বারে দারুণ জ্বালা, দারুণ জ্বালা, মল সবুজ বা রক্ত মিশ্রিত, মল ত্যাগের পর অবিরত কুণ্ঠন, ঘন ঘন প্রসাবের ইচ্ছা, প্রসাব যুক্ত জ্বালা যুক্ত প্রসাব, প্রসাব কমে গেছে এবং একবার বন্ধও হয়ে যেতে পারে। পিপাসা যদি না থাকে, যদি জল খায়, পানি পান করে, তারপরেও যদি প্রসাবে বেদনা থাকে তাহলে আপনি ক্যান্থারিস দিতে পারেন। ফোঁটা ফোঁটা প্রসাব, অল্প প্রসাব, প্রসাবে জ্বালা, এটা চিন্তা করে ক্যান্থারিস হতে পারে। মল ত্যাগ কখন, রোগীকে জিজ্ঞেস করলেন আপনার কখন মল ত্যাগ হচ্ছে, রোগী কিংবা রোগীর পরিবার বলল যে আহারের পর পরে আমার মল ত্যাগের অভ্যাস, আমার মল ত্যাগের বেগ আসছে, বেগের সাথে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার চোটে রোগী বমি করে দেয়, দিতে পারে, ফেলতে পারে, বমি করে। পেট চাপে ধরলে উপশম। শিশুদের যেমন দাঁত ওঠার সময়, রাগ হবার সময়, মলত্যাগ কালে প্রচুর বায়ু নিঃসরণ হয়, যেটা রাতুল মাহমুদ বলেছেন যে তার বায়ু এমন নিঃসরণ যেন বাইরের লোকে শুনতে পারে। মল রক্তাক্ত এবং সবুজ বর্ণের, মল ত্যাগের পরে কুণ্ঠন, মল ত্যাগ হলো, তারপরে যে কোতানি ছিল সেটা সেরে গেল, আরাম পেল, তাহলে কলসিন্ত হবে। এইভাবে আপনাকে বিভিন্ন বিষয় বিবেচনা করে ওষুধ নির্বাচন করতে হবে। আমি এখানে বলে দিলে হবে না, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, তবেই আপনার এই আমাশা রোগটি ভালো হয়ে যাবে। আমাশা কোনো চিরব্যাধি নয়। সারা জীবন যদি আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান, সাময়িক উপশম থাকবে বটে, আরোগ্য হবে না। কিন্তু আপনি যদি প্রকৃত হোমিওপ্যাথির কাছে যান, সে যদি আপনার টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে বংশগত ইতিহাস নিয়ে, রোগের উৎপত্তির কারণ নিয়ে ব্যাখ্যা করে, আপনি কি রোগী সেটা পর্যালোচনা করে ওষুধ দেয়,
তাহলে ইনশাল্লাহ আমাশা রোগ অচিরেই চিরস্থায়ী ভাবে ভালো হয়ে যাবে। আমি এখানে আরো কয়েকটি ওষুধের কথা বলি, যেমন ইপিকাক। ইপিকাক কিন্তু সবুজ বর্ণের আম এবং রক্ত মিশ্রিত আম। মল ত্যাগের পরেও তার কুণ্ঠনটা কমে না, তার বমনিচ্ছা থাকে, বমির পরিমাণটা, বমি হয় কম, সে পিপাসাহীন হয়, তার জিভটা পরিষ্কার, জীবের মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাবে না। এই যে লক্ষণ, এই লক্ষণের জন্য আপনি ইপিকাক দিতে পারেন। আমি কিন্তু এখানে চুম্বক কথাগুলি বলছি। একটি ওষুধ আলোচনা করার জন্য 1 ঘন্টা সময় দরকার, মাকসল আলোচনা করার জন্য 2 ঘন্টা সময় দরকার। মাকসল, মার্কর, মার্ডালসিস। আমরা এখানে 1 ঘন্টায় 2 জন ব্যক্তি আলোচনা করছি। এটা একটা কাঁঠাল খাওয়ার গল্পের মতো, না বললেই নয়। কেমন 2 বন্ধু, একজন একটু চালাক আর একজন একটু বোকা। তারা 2 জন মিলে, একজনের কাছে যে টাকা আছে তা দিয়ে কাঁঠাল হয় না, এখন কাঁঠালের সিজন। 2 বন্ধু মিলে কাঁঠাল কিনেছে। যে বুদ্ধিমান, চালাক, সে বলছে, বন্ধু তোমার বাবা কিভাবে মারা গেল? বাবা কি বেঁচে আছে? বলে না, মারা গেছে। তো মরে যাওয়ার গল্পটা একটু বলো। তো সে গল্প বলতেছে আর ও কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল প্রায় শেষ। ও তাকায় দেখে যে গল্প বলতে বলতে কাঁঠাল প্রায় শেষ হয়ে গেছে। তখন ওই বন্ধু বলছে, বন্ধু কাঁঠাল তো তুমি শেষ করে ফেলেছো, তো তোমার বাবার মরার গল্প তো বললে না। কয়, আমার বাবার মরার গল্প আর কি বলবো, আমার বাবার অসুখ হলো আর বলো। এই এক কথা বলেই সে আবার যেটুক কাঁঠাল ছিল সেটুকুর মধ্যেও সে ভাগ বসালো। তো আমাদের 1 ঘন্টার আলোচনায় আপনাদের মেধার মধ্যে, আপনাদের ব্রেনের মধ্যে আমরা 2 জন ব্যক্তি আলোচনা করে কতটুকু ফলপ্রসূ রেজাল্ট দিতে পেরেছি তা জানি না। তবে আমি মনে করি যে আপনারা সবই জানেন। আমরা আপনাদেরকে কিছু আলোচনা করে আপনাদের সেই ব্রেনের মধ্যে নতুন কিছু ঢুকাই দিলাম, অর্থাৎ পুরাতন মদ নতুন বোতলে ঢেলে নতুন ভাবে সাজিয়ে নতুন করে বিক্রি করার সমান। সেজন্য আমরা দুজনে কিছু আলোচনা করেছি। রাতুল মাহমুদ খুবই ভালো, খুবই একটা ভালো ডাক্তার, খুব সুন্দর করে উনি ব্যাখ্যা করেন, প্যাথোলজির কথা বলেন, ভালো ব্যাখ্যা করেছেন। আমার থেকে অনেক বেশি আমি মনে করি যে ভালো ব্যাখ্যা সে দিয়েছে। আমি ওষুধের চুম্বক কথাগুলি বললাম, আর 2-1টা ওষুধ। আমার সময় প্রায় শেষ, মাত্র 3 মিনিট হয়তো আছে। আমি আমার 3 মিনিটের মধ্যেই শেষ করব। এবার আমরা নাক্স ভূমিকার কথা একটু বলি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে নাক্স ভূমিকার আমাশা ভোরের বেলায় বৃদ্ধি হয়। মদ, মাংস, উগ্র খাদ্য, মশলা জাতীয় খাদ্য, হোটেলের খাবার, রাত্রি জাগরণের ফলে আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন তারা পরীক্ষার আগে রাত জেগে পড়তেছেন, রাতের পর রাত যাচ্ছে। যারা পিএইচডি করতেছেন, থিসিস লিখতেছেন, তাদের ঘুম আর নাই, ঘুম হারাম। নির্দিষ্ট টাইমের মধ্যে 200, 300, 500 পৃষ্ঠা থিসিস জমা দিতে হবে, সুতরাং ঘুম নাই। ইভেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, ছাত্র জীবনে ডেক্সাড্রিন একটা ওষুধ আছে ইন্ডিয়ান, যেটা খেয়ে সারা রাত লেখাপড়া করা যায়, এনার্জি পাওয়া যায়, ঘুমের কোনো প্রশ্ন আসে না। বাট আপনি যদি 15 দিন, 1 মাস এভাবে
পরীক্ষা দেওয়ার কাজে, রোগীর সেবা করার জন্য হাসপাতালে থাকেন অথবা নিজে অসুস্থ থাকেন, অ্যান্টিবায়োটিক খান, তাহলে যে কারণে যে ব্যাখ্যা আপনি দেবেন সেই ব্যাখ্যার পিছনে যদি এই সব কারণ থাকে, আপনার আমাশার সাথে যদি কোমরে বেদনা থাকে, মল ত্যাগের পরে কখনো যদি কুণ্ঠন থাকে, মনে হয় যেন আরেকটু মল হবে, আরেকটু বের হলেই আমি শান্তি পেতাম, আরেকটু দরকার, তাহলে আপনি নাক্সের কথা ভাবতে পারেন। নাক্স দিয়ে তো অনেক বিজ্ঞ বিজ্ঞ ডাক্তাররা বলেছে নাকি অর্ধেক রোগ সেরে ফেলা যায়, যত রোগ দুনিয়াতে আছে। তবে এটার একটা সাদৃশ্য আছে কলসিকামের সাথে। কলসিকামের রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, নাকসিও ঠিক তদ্রূপ। খাদ্যের নাম শুনেও তার বমি আসতে পারে, বমির ভাব হতে পারে। রোগীর পিপাসা কম হলেও আপনি নাক্স ভূমিকা রোগীকে দিতে পারেন। একটা জিনিস জিজ্ঞেস করতে হবে রোগীকে, খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধের কথা আপনাদের বলছি, যে পায়খানার বেগে ঘুম থেকে উঠেছেন? রোগীকে জিজ্ঞাসা করলেন আপনি কি পায়খানার বেগে ঘুম ভেঙে যায় আপনার, দৌড়ায় যান বাথরুমে, নাকি ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার পরে পায়খানা আসে? যদি বলে যে ঘুমের মধ্যে পায়খানার বেগে আমাকে ঘুম থেকে উঠে দৌড় দিতে হয়, তাহলে ওষুধ হবে সালফার। আর যদি বলে রোগী যে না, আমি ঘুম থেকে উঠার পরে সিগারেট ধরাই, তারপরে খাই, এক গ্লাস পানি খাই, হাঁটাহাঁটি করি, তারপরে আমার পায়খানার বেগ আসে, তাহলে ওষুধ হবে ন্যাট্রাম সাল। এগুলি কনস্টিটিউশনাল মেডিসিন, গভীর মেডিসিন, সোরাসিপ্লিস সাইকোটিক, দোষের তীর্দোষজ্ঞ ওষুধ। যদি রোগী সকালবেলা পায়খানার বেগে, পায়খানার আর্জের কারণে ঘুম থেকে ওঠে না, কিংবা এক গ্লাস পানি খেয়ে হাঁটাহাঁটি করে না, ঠিকের মাঝামাঝি সময়ে তার পাতলা মল বের হয় বা বাথরুমে যেতে হয়, আমাশা হয়, তাহলে ওষুধ হবে থুজা। এবং এসব ওষুধ যদি আপনি দিতে পারেন রোগীর কনস্টিটিউশনালি, তাহলে আমাশা চিরতরে আরোগ্য হবে। আর্জেন্টাম নাইটিকাম রোগী যদি খুবই মিষ্টি প্রিয় হয়, চিনি খাওয়ার খুব লোভ থাকে, ডায়াবেটিসের রোগী চুরি করে মিষ্টি খায়, ফ্রিজ খুলে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে দেয়, সব সময় তার বায়ু নিঃসরণ হয়, হঠাৎ করে প্রসাব পড়ে যায়, শ্বাসকষ্ট হয়, মল সবুজ বর্ণের বা বাতাসে কিছু সময় থাকলে সবুজ বর্ণ আকার ধারণ করে। শিশুরা যদি রাস্তায়, শিশুরা যদি উঠানে, গ্রাম অঞ্চলের উঠানে যদি শিশুরা পায়খানা করে, পায়খানায় বাতাস লাগার সাথে সাথে পায়খানাটা যদি সবুজ হয়ে যায়, তাহলে তার জন্য ওষুধ হবে আর্জেন্টাম নাইটিকাম। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে, জলে ভিজে কিংবা ঠান্ডা পানিতে গোসল করে মল ত্যাগের পরে যদি আরাম বোধ হয়, গায়ে যদি ব্যথা বেদনা থাকে, সে যদি একবার এপাশ একবার ওপাশ করে, তার হাত পা নাড়তে যদি আরাম বোধ হয়, তাহলে বর্ষাকালের আমাশয়ের রাস্টক্স উপযোগী ওষুধ, বিপরীতটাই ব্রায়োনিয়া। সালফারের কথা আগেই বলেছি, তবে চর্মরোগের কথাটা আমি বলি নাই। আপনাকে দেখতে হবে রোগীটা নোংরা ময়লা পরিবেশের মধ্যে থাকে কিনা। জামা একটা গায়ে দিয়েছে তো 10 দিন চলে, প্যান্ট একটা পরেছে তো 1 মাস চালায়, কলার নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তারপরও সে চলতেছে, নিজের গায়ের গন্ধ নাকে দিয়ে শোকে। এগুলি খুবই ইম্পর্টেন্ট।
পিকুলিয়ার সিমটম, যে গন্ধ শুকা, দূরে একটা সাপ মরে পচে আছে, কুকুর মরে পচে আছে, দূর থেকে গন্ধ আসছে, সে বলবে আমার ভালো লাগছে। এটা সালফারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আপনারা পাইরোজেনের কথা একবার ভেবে দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ পাইরোজেন। এর মধ্যে আরো আছে, ধরেন আর কয়টা ওষুধের নাম বলবো, ক্যারিবাইক্রোম, গ্যাম্বোজিয়া, ল্যাপটান্ড্রা, টম্বিডিয়াম, অনেক ওষুধ আছে, অ্যামোনিয়র, ডালকামারা, কলসুনিয়া, রিসিনাস, শত শত ওষুধ আছে। আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দেব, ওষুধের নাম জেনে কোনো লাভ হবে না। ওষুধের তালিকাটা শুধু আমাদের জানতে হবে, ম্যাটেরিয়া মেডিকা সম্পর্কে আমাদের লব্ধ জ্ঞান থাকতে হবে। আর ডিকশনারি দেখে আমরা ওষুধের তালিকাটা আমাদেরকে নিতে হবে। আপনি বরিকের রেপার্টরি নেন, সেন্থিসিস রেপার্টরি নেন, কেন্টের রেপার্টরি নেন, আজকাল অনেক সফটওয়্যার বের হয়েছে, যেন আমি একটা সফটওয়্যার ব্যবহার করি, রাডার। অনেকে অনেক রকম সফটওয়্যার, বাংলাদেশের একজন ছেলে খুবই ভালো একটা সফটওয়্যার আবিষ্কার করেছে, তার সফটওয়্যারও আমি দেখেছি, খুব ভালো। একদিন আমি সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার মনে হয় আমার যেহেতু সময় শেষ, এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা শুনছেন, যারা উপলব্ধি করলেন, যারা মানুষকে কথা বলে সহায়তা করে উপকার করবেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সর্বশেষ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আমাদের স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনা করেছেন। তার মধ্যে আপনারা অনেক আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন করেছেন। হোমিওপ্যাথিতে প্রকৃতপক্ষে রোগের চিকিৎসা হয় না। আজকের আলোচনা অনেক অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে আলোচনা। তো আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর অবশ্যই আমরা উত্তর দিব। আজকে আমার বিশ্বাস যে আপনারা হোমিওপ্যাথিকে ভালোবেসেই আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা উপভোগ করছেন। আপনারা যদি হোমিওপ্যাথি না সুবিধা ভোগ করতেন তাহলে, বা হোমিওপ্যাথি ভালো না বাঁচতেন, তাহলে আমার মনে হয় যে আপনারা আজকে এতক্ষণ সময় ধরে 1 ঘন্টা সময় নিয়ে আপনারা হয়তো এই আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন না। আমাদের একজন আইবিএস নিয়ে কথা বলেছেন, আমরা আইবিএস নিয়ে পরবর্তী সময়ে আলোচনা অবশ্যই করব। আর হোমিওপ্যাথিতে কিছু রেস্ট্রিকশন থাকে। আমরা হয়তো আপনাদেরকে পার্টিকুলার কিছু ওষুধ বলতে পারবো, কিন্তু সেগুলো মোটেও উচিত হবে না। একটা বিষয় দয়া করে আপনারা সবসময় মাথায় রাখবেন, যে আপনারা অনেক সময় আমাদেরকে ভুল বোঝেন যে আমরা আপনাদেরকে ঔষধ বলে দিই না। এতক্ষণ লাইভ করে কি লাভ? এতক্ষণ লাইভে থাকার পরে কি লাভ যদি আমরা আপনাদেরকে ঔষধ বলে না দিই? এইটা আপনার জায়গায় আমি থাকলে আমারও তাই মনে হতো। টেলিভিশনে যে লাইভ প্রোগ্রামগুলো দেখায় তাতেও কিন্তু এইভাবেই বলা হয় যে আপনারা স্থানীয় কোনো ডাক্তারদেরকে দেখান। অ্যালোপ্যাথি ঔষধগুলো প্যাকেজ, অ্যালোপ্যাথি ডাক্তাররা অ্যালোপ্যাথি সিস্টেমে তাদের ট্রিটমেন্টগুলো প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজ ট্রাস্টেড, এটা সত্য কথা। অ্যালোপ্যাথি সমস্ত ওষুধ প্যাকেজ, কিন্তু তারপরেও তারা বলে না। এই জন্যই বলে না। আপনারা যখন আজকে যারা ছাত্র আছেন তারা একসময় বুঝবেন বিষয়টা। আমরা যারা চিকিৎসক তারা ঔষধ দেই, আর যিনি রুগী তিনি ঔষধ সেবন করেন।
আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে ফলাফল কে ভোগ করে, ফলাফল কি আমি ভোগ করি? এর সুফল হোক অথবা কুফল হোক, রোগী তো ভোগ করে, আমি ভোগ না। আমার প্রত্যেকটা ওষুধ তখনই হবে যখন আমি একটা রোগীর ধরো কেস হিস্ট্রি পাবো। যদি কেস হিস্ট্রি না পাই, একজন হোমিওপ্যাথি ডাক্তার কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথি ওষুধ যদি নির্বাচন করেন, তিনি সে ওষুধটার অ্যাবিউজ করছেন এবং সেটা সাফার করবেন আপনি, যে খাবে সেই। তারপরেও আপনাদের কিছু ইচ্ছা থাকে, কিছু জানার থাকে। আমি বলছি যে কিছু কিছু ছোট ছোট বিষয়, 10 বছর থেকে আমাশায় ভুগছে, তিনি বহুত জায়গায় অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথি খেয়েছেন, সুস্থ হননি। আমরা যেহেতু আজকে আমাশয় নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাশয় সম্পর্কিত বিষয়টা নিয়েই কথা বলি। বছর আমাশায় ভুগছেন, উনি একাধিক হোমিওপ্যাথি ডাক্তার, অথচ হোমিওপ্যাথি ডাক্তার তার পজিটিভ ফ্যাক্টরটাই জানেন না। আমি যখন মানুষটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার আমাশয়টা কিভাবে শুরু হলো, বললো যে আমি আমার এক বোন সাথে চ্যালেঞ্জ লেগেছিলাম, একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে চ্যালেঞ্জ লাগলাম যে মরিচ খাওয়া প্রতিযোগিতা, কে কত মরিচ খাইতে পারে। 250 গ্রাম মরিচ খাওয়া হইলো, দুইজনকে ভাগ করে দেওয়া হইলো। তো আমি ওই 250 গ্রামের মধ্যে প্রায় 150 গ্রাম মরিচ আমি একাই খাইলাম, কাঁচা কাঁচা মরিচ। এই মরিচ যেদিন খেলাম সেদিনের পর থেকে আমার আমাশয় শুরু হলো। এই রুগীটা ক্যাপসিকামে ভালো হয়েছিল। এটা তো পারফেক্ট ক্যাপসিকামের চিত্র। এর আগে যতজন হোমিওপ্যাথি ছিলেন তারা এটা জিজ্ঞেস নেই যে আমাশয়ের সূত্রপাত কিভাবে। একটা যদি যায় আমরা, তাহলে আমরা কিভাবে করে বিষয়টা বলি বা বুঝি বলেন? ঔষধ দেওয়া খুবই সহজ, কিন্তু ঔষধের পর্যবেক্ষণ করা, ঔষধের পরবর্তী ফল, সুফল কুফল যেটাই হোক, সেকেন্ড প্রেসক্রিপশন, এগুলো খুব সূক্ষ্ম বিষয়। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যখন আপনাদের প্রবলেমগুলো বলবেন, তখন যদি কেস হিস্ট্রি নেওয়ার মতো করে বলেন, আমরা সম্ভবত এমন হতে পারে যে আমরা যদি কখনো উদ্যোগ নিই বাংলাদেশ হোমিওপ্যাথিক অনলাইন ফোরামের উদ্যোগে, যে পার্টিকুলারলি কিছু রুগীকে আমরা ট্রিটমেন্ট দিব এবং ঠিক এভাবে লাইভ প্রোগ্রামের মাধ্যমে, আমার মনে হয় যে ভালো হবে। এটাতে সবাই শিখবে। বাংলাদেশের, আমি না থাকি আরো অনেকজন থাকবেন, বাংলাদেশের প্রখ্যাত ডাক্তাররা লাইভ প্রোগ্রামে রুগীর সাথে কনভারসেশন করবেন, রুগীর কেস্টিকিং করবেন, কেস্টিকিং করার পর একটা ঔষধ নির্বাচন করবেন। কারণ আমাদের সাথে ল্যাবরেটরি আছে, আমাদের সাথে বই আছে, আমাদের কাছে হিউজ ইনফরমেশন আছে। এইটাতে সবাই যদি আমরা একসাথে আসতে পারি, আমার মনে হয় যে ভালো হবে। শুধু হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দিলে যে কোনো একটা ওষুধ বলে দেওয়া যায়। তারপরেও আমি আপনাদেরকে ছোট ছোট কিছু সূত্র দিই। যদি আমাশয়ের ক্ষেত্রে কখনো দেখেন যে আমাশয় হচ্ছে, সেই সাথে শিশুর নিম্নাঙ্গ শুকিয়ে যাচ্ছে, নিম্নাঙ্গের শীর্ণতা সহ আমাশয়, এটা ব্যারাইটা মিউরের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি আমাশয়ের সাথে অত্যন্ত অ্যাংজাইটি থাকে, ভীষণ উদ্বিগ্ন, কিন্তু কারো পেট দেখতে হবে, হৌ হৌ ঢেকুর তোলে কিনা এই দেখতে হবে। যদি এমন হয় আপনারা এটা জানেন, তারপর আমি আপনাদেরকে আবার রিভাইজ করছি, আপনারা মনে করতে আবার বারবার পানির শব্দ শোনে তখন মলবেগ। আপনারা তো জানেন ওষুধটার নাম লাইসিন বা হাইড্রোফোবিনা। এটা একটা চমৎকার ওষুধ। শুধুমাত্র পানির শব্দ শুনলেই রোগী প্রস্রাব বা আচ্ছা, কথা স্যার বলেছেন, ব্যাপটিসিয়া আমাশয়ের খুবই ভালো ওষুধ নিঃসন্দেহে।
কিন্তু প্রচন্ড পেট ব্যথা থাকবে ব্যাপটিসি। ব্যাকটেরিয়ার গ্রীষ্মকালীন পায়খানা আর প্রচুর দুর্বলতা। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রীষ্মকালীন আমাশয় এবং মারাত্মক এন্টারাইটিস, পেটের তীব্র ব্যথা, প্রচন্ড ব্যথা, চুরমার করা ব্যথা। যদি আপনারা আমাশয়ের এমন রোগী পান যে মলের প্রথম অংশ কালো, পরের অংশ সাদা, তাহলে কি ওষুধ হবে? খুব সিম্পল একটা ওষুধ, এসকিউলাস হিপ। আপনারা এসকিউলাস হিপ শুনলে প্রথমে পাইলস এর কথা ভাবেন, যেটা পাইলস এর ওষুধ না, খবরদার না, কখনো না। প্রি কনসেপশন হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য আগে থেকে ভেবে নেওয়া, এইটা সবচেয়ে গর্হিত অপরাধ। আগে থেকে বাত হলে মাজা ব্যথা হলে ব্রায়োনিয়া, খবরদার না। যদি মলের প্রথম অংশ কালো এবং শেষের অংশ সাদা হয়, এসকিউলাস হিপ। মলের প্রথম অংশ শক্ত, শেষের অংশ নরম, লাইকোপোডিয়াম। এই ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। চায়ের মতন মল, একটা রোগী মল ত্যাগ করছে, মল চায়ের মতো। আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন না যে আপনার মল কি চায়ের মতো হয়? রোগী কিন্তু বলবে না সবসময় আপনাকে যে আমার মল চায়ের মতো হয়। চা মানে চা, চায়ের তার মতো, চায়ের রঙের মতো, সেম চা। দিস ইজ জেলসিমিয়াম। আপনারা দেখেছেন যে বিড়াল কুকুরের মলে চুল থাকে, আমরা বলি যে মলে চুল থাকে। বিড়াল বা কুকুর ওই বিভিন্ন মুরগি খায়, পশু পাখি খায়, এই জন্য মলে চুল থাকে। ইটস ওকে, মানুষের মলের সাথেও চুল থাকতে পারে। এইটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, আনকমন লক্ষণ। কাঁঠাল খেয়ে আমাশয় যদি হয়, চায়না ইজ দ্য বেস্ট রেমেডি। চায়না সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধ। যদি ক্যালাডিয়াম স্যাক, ফাইন একটা ওষুধ, চমৎকার একটা ওষুধ। মল কিছুক্ষণ বাতাসে থাকে, হলুদ হয়ে হয়, হলুদ হয়ে হইলেও কিছুক্ষণ বাতাসে থাকলো সবুজ হয়ে গেল। আপনারা সবাই ওষুধটার নাম জানেন, আর্জেন্টাম নাইট্রিক, সবচেয়ে সেরা এক ওষুধ। শুধু ম্যালেরিয়া, কলেরা না কেন, মল বাতাসে থাকলে সবুজ বর্ণ ধারণ করে, মল কিছুক্ষণ বাতাসে থাকলে পারে নীল বর্ণ ধারণ করে, ফসফরাস। মল অন্য কালারের হয়, পরে আবার হলুদ হয়ে যায়, ইপিকাক। এই জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে নিয়মিত ম্যাট্রিয়া আমেরিকা পড়া। আমাদের ম্যাট্রিয়া এক পদ, খনি। দুঃখিত, রায়হান মাহমুদ উনি বারবার বলছিলেন যে আমরা যেন ওনাকে হেল্প করি। তো দয়া করে আপনি যদি আইবিএস এর রোগী হন, আপনি আমাদের পরামর্শগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু শুনবেন। আর আপনি কোনো ধরনের শাক খাবেন না এখন থেকে, শাক খাবেন না, দুধ খাবেন না, আপেল খাবেন না। এই তিনটা জিনিস আপাতত বন্ধ রাখুন, খাবেন না। আর স্থানীয় কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, আমরা সব সময় আছি আপনাদের সাথে। কিন্তু হোমিওপ্যাথিকে টিকানোর স্বার্থে আমরা এমন কোনো ওষুধ বলতে পারি না যেটা আপনার জন্য ক্ষতিকর। কারণ ওষুধটা আমরা বলে দিলে আপনি খাবেন, সাফার করবেন আপনি, এটার ফল ভোগ করবেন আপনি, এবং সেটা যদি খারাপ ফল হয় সেটাও আপনি ভোগ করবেন। আমি আজকের মতো শেষ করছি অনুষ্ঠান, আমি বিদায় নিচ্ছি। আমি আহ্বান করছি আমাদের সম্মানিত ডাক্তার ইয়াকুব সরকার স্যারকে। আর আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার অনন্য মান্নান স্যার। তিনি আমাদের মাথার একজন মুকুট, অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, এবং আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের এক, কি বলবো, মানে দুইটা মানুষের জন্য আজকে যদি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এত দূর পর্যন্ত আসতে পারে,
তো তার মধ্যে অনন্য মান্নান স্যার একজন, আর ইয়াকুব স্যার নাই বলি। তো আমি অনন্য বিনীত হচ্ছি, কৃতজ্ঞ হই। আর আরেকজন প্রশ্ন করেছিলেন যে সব দিকে মাকড়সা দেখে, মাকড়সা দেখে, এটা ল্যাকক্যানের একটা লক্ষণ। তবে ল্যাকক্যানের নাম দেওয়ার আগে ওনার আরো কিছু লক্ষণ নিতে হবে। এইটা নিয়ে আপনারা দয়া করে একটু আলোচনা করবেন। যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের অ্যান্সার করাও আমাদের একটা দায়িত্বের মধ্যে বর্তায় আমি মনে করি। ধন্যবাদ, আমি সাথে আছি। আসসালামু আলাইকুম। স্যার আপনারা কিছু বলেন। ধন্যবাদ স্যারকে। আজকের ফেসবুক লাইভে দুজন স্বনামধন্য ডাক্তার উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি নিজস্ব পেশায় এই দুজন হোমিওপ্যাথ আজকের এই আলোচনায় অত্যন্ত সুন্দরভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন। একটি রোগকে কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা আরোগ্য দেওয়া সম্ভব, সেই বিষয়গুলো যদি চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হয় তাহলে এখানে এই স্বল্প সময়ে কোনো প্রকারে সম্ভব নয়। আমরা শুধু এই ফেসবুক লাইভের মাধ্যমে একটা রোগীকে আরোগ্য দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখতে হয় ঠিক সেই বিষয়গুলোকে আমরা লাইট করার জন্য চেষ্টা করেছি এবং অল্প সময়ের মধ্যে আমরা এই লাইভটাকে শেষ করার জন্য চেষ্টা করি। একটি রোগীকে আরোগ্য দেওয়ার জন্য, একটা আদর্শ আরোগ্য দেওয়ার জন্য যে সকল বিষয় একজন চিকিৎসককে গুরুত্বের সাথে খেয়াল করতে হয়, আজকে আলোচনায় আমাদের বিজ্ঞ দুই আলোচক সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই শ্রম সার্থক হবে। আজকের আলোচনায় অনেক বন্ধুই আইবিএস সম্পর্কে জানতে চেয়েছেন। ইতিমধ্যে আমাদের রাতুল মাহমুদ স্যার আইবিএস সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন মাত্র। আমরা আশা করব আগামী একটি সেশনে, যেহেতু আইবিএস নিয়ে সকলের একটা কৌতূহল বেশি রয়েছে, সেই জন্য আমি আজকে এই ফেসবুক লাইভের মাধ্যমে রাতুল মাহমুদ স্যারকে অনুরোধ করব পরবর্তী একটি সেশনে আইবিএস এর উপর তিনি আলোচনা করবেন। আজকে আমাদের ফেসবুক লাইভে যারা কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অনুপ্রেরণা দিয়েছেন এবং যারা এই দীর্ঘ সময় আমাদের এই ফেসবুক লাইভে দেখেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ফেসবুক লাইভটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।